আমি সাবা বানু, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান। পরিণতি বিষয়ের সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের আহ্বান জানাচ্ছি। তো আজ আমি পরিণতি ও সুশাসন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য চ্যাপ্টারটা পড়াবো। তোমরা সবাই মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য চ্যাপ্টারটা বের করো। এর আগে তোমাদের আমি অনেকগুলো ক্লাস নিয়েছি মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্যের উপরে। তো তোমাদের এই যে পরিণতিতে কিন্তু রাষ্ট্রের বিভিন্ন বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে, যেমন মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, এগুলো কিন্তু একটার সাথে একটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। এই কারণেই এই প্রত্যেকটাই তোমাদের প্রত্যেকটার সাথে রিলেটেড। এই সম্পর্কগুলো যখন তোমরা পড়বা তখন তোমরা দেখবা তোমাদের জ্ঞানের পরিধি অনেক বেড়ে গেছে। তো আমি মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য এই চ্যাপ্টারে আগেও আমি তোমাদের কয়েকটা ক্লাস নিয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে। তো গত ক্লাসে আমি স্বাধীনতার উপর ক্লাস নিয়েছিলাম। তো তখন আমি স্বাধীনতার সংজ্ঞা, স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ পড়িয়েছিলাম। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে স্বাধীনতার সংজ্ঞা। তো স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা হচ্ছে, স্বাধীনতা কয়েকজন চিন্তারেতাও আমি তোমাদের পড়িয়েছিলাম। তো যে কেস গ্রিন বলেছেন, যা উপভোগ এবং সম্পন্ন করার যোগ্য এবং যখন তা মানুষ তা উপভোগ এবং সম্পন্ন করতে পারে তখন তাকে বলা হয় স্বাধীনতা। আবার শেলি বলেছেন, অতি শাসনের বিপরীত ব্যবস্থা হচ্ছে স্বাধীনতা। তো স্বাধীনতা মানে যা কিছু তাই করা না। পরিণতিতে স্বাধীনতা বলতে বোঝায় অন্যের অনুরূপ অধিকারে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা মতো কাজ করাকে বলা হয় স্বাধীনতা, বা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের অনুকূল সামাজিক পরিবেশই হলো স্বাধীনতা। তো গত ক্লাসে আমি তোমাদের স্বাধীনতার বিভিন্ন রূপ পড়িয়েছিলাম। স্বাধীনতার রূপ সম্পর্কে তোমাদের মনে হয় মনে আছে, তবুও আমি আর একবার বলছি। স্বাধীনতা হচ্ছে বিভিন্ন রকম: ব্যক্তিগত স্বাধীনতা, প্রাকৃতিক স্বাধীনতা, আইনগত স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা ও জাতীয় স্বাধীনতা। এগুলো হচ্ছে স্বাধীনতার রূপ। তো আজ আমি তোমাদের পড়াবো যে স্বাধীনতার রক্ষা কবচ। তোমরা তো জানোই স্বাধীনতা অর্জন করা কিন্তু অনেক কঠিন একটা কাজ, কিন্তু সেই কঠিন কাজের চেয়েও আরো কঠিন যে কাজটা, সেটা হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা। তাহলে আমরা কি করলে স্বাধীনতা রক্ষা পাবে, তাকে বলছি আমরা স্বাধীনতার রক্ষা কবচ। প্রথমেই স্বাধীনতা রক্ষা করার জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আইন। স্বাভাবিক দৃষ্টিতে আইনকে স্বাধীনতার বিপরীতধর্মী মনে হলেও আইনই আসলে স্বাধীনতার শর্ত এবং রক্ষা কবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে দেয়। আইন না থাকলে কিন্তু স্বাধীনতা থাকে না। লকের মতে যেখানে আইন নেই সেখানে স্বাধীনতা থাকতে পারে না। তাহলে স্বাধীনতার প্রথম রক্ষা কবচ হচ্ছে আইন। আইন ছাড়া কিন্তু স্বাধীনতা থাকতে পারে না। তাহলে সবাই যথেচ্ছাচারী করবে এবং সমস্ত কিছু বিশৃঙ্খল হয়ে যাবে যদি আইন না থাকে। তো দ্বিতীয় পয়েন্টে আমরা আসছি, সেটা হচ্ছে সাংবিধানিক মৌলিক অধিকারের সমাবেশ। এখন দেখা যাচ্ছে যে সংবিধান মানে তো বোঝো যে নিয়ম কানুন দ্বারা, রীতিনীতি দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, তাকে বলা হয় সংবিধান। সেই সংবিধানে মৌলিক অধিকার লিখিত থাকতে হবে। কিভাবে মৌলিক অধিকার কোনগুলো তোমরা জানো? মৌলিক অধিকার হচ্ছে কথা বলার অধিকার, চলাফেরার অধিকার, জীবন পরিচালনের অধিকার, গৃহে নিরাপত্তার অধিকার, ভোটদানের অধিকার, চাকরি লাভের অধিকার। এই সমস্ত অধিকারগুলো কিন্তু আমাদের মৌলিক অধিকার। তাই এখানে বলা হচ্ছে সংবিধানে যদি মৌলিক অধিকার দেওয়া থাকে তাহলে সেটা সাংবিধানিক অধিকার হয় এবং সাংবিধানিক অধিকারের গুরুত্ব কিন্তু অনেক বেশি, যে কেউ সেটা হরণ করতে পারে না। তখন জনগণের স্বাধীনতা রক্ষা পায়। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্ট কি পাচ্ছি? সাংবিধানিক মৌলিক অধিকারের সমাবেশ। তাহলে প্রথম হচ্ছে আইন, দ্বিতীয় হচ্ছে সংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ, তৃতীয় হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। তো দায়িত্বশীল শাসন ব্যবস্থা মানে যে শাসন ব্যবস্থায় শাসন বিভাগ তার কাজের জন্য আইন সবার কাছে দায়ী থাকে তাকে বলা হয় দায়িত্বশীল শাসন ব্যবস্থা। এখানে জবাবদিহিতা বা কৈফিয়ত দানের ব্যবস্থা থাকে। যদি জবাবদিহিতা না থাকে বা কৈফিয়ত প্রদান না করতে হয় তাহলে সেই শাসন ব্যবস্থাকে কিন্তু আমরা দায়িত্বশীল শাসন ব্যবস্থা বলতে পারবো না। তো দায়িত্বশীল শাসন ব্যবস্থা যদি থাকে, যদি শাসন বিভাগ তার কাজের জন্য আইনসভার কাছে দায়ী থাকে, তাহলে সরকারের জবাবদিহিতা থাকে, তাহলে কি হয়? জনগণের স্বাধীনতা রক্ষা পায়। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি।
তো এখন তোমরা তো জানোই প্রত্যেকটা দেশই এখন গণতান্ত্রিক দেশ, সব দেশই প্রায় গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক দেশে কিন্তু এখন প্রত্যক্ষ পদ্ধতিটা বেশি একটা চালু নেই। আগে তোমরা যখন আমি তোমাদের প্রথম অধ্যায় পড়িয়েছিলাম তখন তোমরা জেনেছো যে প্রাচীন গ্রিসের এথেন্স এবং স্পার্টায় প্রত্যক্ষ গণতন্ত্র ছিল। প্রত্যক্ষ গণতন্ত্র মানে যখন জনগণ সরাসরি রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে তখন আমরা তাকে বলি প্রত্যক্ষ গণতন্ত্র। এই প্রত্যক্ষ গণতন্ত্র এখন চালু নেই, কেননা এখন রাষ্ট্র বড়, এর কাজও অনেক জটিল। এই কারণে এখনকার গণতন্ত্র কিন্তু পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এই প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রেও কিছু কিছু জিনিস আছে যে জনগণ সরাসরি তাদের মতামত জানাতে পারে, তাকে বলা হয় পরোক্ষ গণতন্ত্রের প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি। যেমন গণভোট, গণ উদ্যোগ, পদচ্যুতি, এগুলো যদি থাকে তাহলে জনগণের স্বাধীনতা রক্ষা পাবে। আর 5 নম্বর হচ্ছে আইনের অনুশাসন। আইনের অনুশাসন মানে তোমরা তো বুঝো, আইনের দৃষ্টিতে সবাই সমান, সবাই আইনের আশ্রয় লাভের অধিকারী, কাউকে বিনা বিচারে আটক করা যাবে না বা শুনানি ব্যতীত কাউকে শাস্তি দেওয়া যাবে না, তাকে বলা হয় আইনের অনুশাসন। যেখানে আইনের অনুশাসন চালু আছে সেখানে কিন্তু স্বাধীনতা রক্ষা পাবে। তাহলে আমরা কি দেখছি? 1 নম্বর হচ্ছে আইন, 2 নম্বর হচ্ছে সাংবিধানে মৌলিক অধিকারের সমাবেশ, 3 নম্বর দায়িত্বশীল শাসন ব্যবস্থা, 4 নম্বর প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি, 5 নম্বর আইনের অনুশাসন, 6 নম্বর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ক্ষমতাকে স্বতন্ত্রীকরণ মানে তো বুঝোই না, আলাদা করা, তাই ক্ষমতাকে আলাদা করার নীতি। এটা মন্টেস্কু, তোমাদের একজন থিঙ্কার আছে, ওনার নাম মন্টেস্কু, উনি তার দি স্পিরিট অফ লস গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেছেন। সরকারের ক্ষমতা হচ্ছে তিনটা, একটা হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ আর বিচার বিভাগ। এই প্রত্যেকটা বিভাগকে যার কাজ তাকেই করতে হবে, অন্যের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। এটাকেই বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। শাসন সংক্রান্ত কাজ শাসন বিভাগ করবে, আইন সংক্রান্ত কাজ আইন বিভাগ করবে এবং বিচার সংক্রান্ত কাজ বিচার বিভাগ করবে। যদি ক্ষমতা একত্রীভূত হয় তাহলে কি দুর্নীতি বৃদ্ধি পায় এবং জনগণের স্বাধীনতা লঙ্ঘিত হয়। তাহলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বাধীনতার আর একটা রক্ষা কবচ। 7 নম্বর হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। সরকারের 3টে বিভাগের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হচ্ছে বিচার বিভাগ। এই বিচার বিভাগের স্বাধীনতা অর্থ কি? বিচার বিভাগের স্বাধীনতা অর্থ হচ্ছে যে আইন বিভাগ এবং শাসন বিভাগের নিয়ন্ত্রণ এবং প্রভাব মুক্ত হয়ে বিচারকরা যখন স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনা করতে পারে তাকে বলা হয় বিচার বিভাগের স্বাধীনতা। তো এই বিচার বিভাগের স্বাধীনতা থাকতে হবে। বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে জনগণ স্বাধীনতা ভোগ করতে পারবে, কেননা বিচারের বাণী তখন নিভৃতে কাটবে না, সবাই সুবিচার পাবে। আচ্ছা, 8 নম্বর হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। ক্ষমতা একটা কেন্দ্রে পুঞ্জীভূত না রেখে ক্ষমতাকে ছড়িয়ে দেওয়াই হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। যেরকম প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ক্ষমতা ছড়িয়ে দেওয়া, তারপরে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হাতে ক্ষমতা দেওয়া, বিভিন্ন বিভাগ ওয়ারি ক্ষমতা ভাগ করে দেওয়া। ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত থাকলে অ্যাবসলিউট ক্ষমতা, অ্যাবসলিউট ভাবে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। সেজন্য ক্ষমতাকে ছড়িয়ে বা বিকেন্দ্রীকরণ করে দিতে হবে, তাহলেই মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে। তারপরে হচ্ছে সাম্য। সাম্য মানে কি? সাম্য স্বাধীনতার অন্যতম রক্ষাকবচ। সাম্য মানে কি? সমান। সমান করার একটা প্রক্রিয়া। মানুষ কিন্তু জন্মগতভাবে স্বাধীন হয়ে জন্মালেও সবাই সমান না। কেউ শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, মেধাগত দিক দিয়ে কিন্তু পার্থক্য থাকে। তারপরও সাম্য মানে সমান করার প্রক্রিয়া। সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে এবং সবাইকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, কাউকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যাবে না। এটাকে বলা হয় সাম্য। তাহলে কি? সাম্য মানে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে এবং কাউকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া যাবে না এবং সবাইকে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, তাকে বলা হয় সাম্য। যদি সাম্য সমাজে প্রতিষ্ঠিত থাকে তাহলে স্বাধীনতা রক্ষা পাবে। আর 10 নম্বর যে জিনিসটা তোমরা দেখছো, সদা জাগ্রত জনতা বা জনমত। এই সদা জাগ্রত জনমত স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। কেননা জনগণই যদি সদা জাগ্রত না থাকে তো যত চেষ্টাই করো স্বাধীনতা কিন্তু থাকবে না। স্বাধীনতা অর্জিত হলেও স্বাধীনতাকে রক্ষা করতে হবে জনগণের সদা জাগ্রত
মতের উপরে। জনগণ বহিঃশত্রু নিয়ন্ত্রণ থেকেও যেমন দেশকে রক্ষা করবে, আভ্যন্তরীণ কার্যকলাপ, সরকারের কার্যকলাপ, বিরোধী দলের কার্যকলাপ সব ব্যাপারেই জনগণকে সদা জাগ্রত থাকতে হবে। তো এই সদা জাগ্রত জনতাই কিন্তু স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। সে যেমন আভ্যন্তরীণ দিক থেকেও সবসময় জাগ্রত থাকবে এবং যাতে বহিঃশত্রু যাতে কোনো রকম রাষ্ট্রে ক্ষতি না করতে পারে সেদিকেও তারা খেয়াল রাখবে। এভাবে সদা জাগ্রত জনমত হচ্ছে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। তাহলে আমরা দেখছি যে স্বাধীনতার রক্ষা কবচ কি কি এখানে তোমরা পেলা, যে স্বাধীনতা হলো আইন, তারপরে সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ, দায়িত্বশীল শাসন ব্যবস্থা, প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি, তারপরে আইনের অনুশাসন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, সাম্য এবং সদা জাগ্রত জনমত। তাহলে তোমাদের মনে থাকবে স্বাধীনতার রক্ষা কবচ গুলো তোমরা ভালো মতো করবা। এটি কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় তোমাদের পড়ে, এটির উপরে ডিটেলস পড়াশোনা করে রাখবা। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। ততদিন তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। আর এখন কিন্তু করোনা বৃদ্ধি পাচ্ছে, তোমরা সবাই বাসায় থাকার চেষ্টা করো। তো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবার অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে ক্লাস হবে।